আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আসলে সবার মধ্যে একটা জয় টাইপের কাজ করতেছে, যেটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। আসলে মানে স্বাধীনতা পাওয়ার পর যেরকম বেসিক্যালি স্বাধীনতা পাওয়ার পর যেরকম আপনার নিজের মধ্যে একটা জয়ফুল কাজ করে, সেই জিনিসটাই এখন আবার ব্যাক করেছে। আসলে এখানে সবচেয়ে বলার ব্যাপার যে যারা মারা গিয়েছে তাদেরকে অবশ্যই আল্লাহ জান্নাতবাসী করুক, এবং যারা শহীদ হয়েছে অ্যাকচুয়ালি যাদেরকে মেরে ফেলা হয়েছে, এটা আসলে খুব নির্মমভাবে। এবং আমরা আসলে প্র্যাকটিক্যালি সিচুয়েশনগুলো দেখেছি, এবং কিছু কিছু সিচুয়েশানে মানে হয়তো ওই সময় বলা যায় না, বাট আসলেই খুবই খুবই মানে কালো রাত্রি বলতে গেলে, যেটা 26শে মার্চ ছিল, অনেকটা ওইরকম ঘটনা আর কি। তো যাই হোক, এই ব্যাপারগুলো আসলে আজকে ভিডিওর আলোচনার ব্যাপারটা আসলে একটু আলাদা। সেটা হচ্ছে আমরা অনেকেই বুঝতে পারছি যে এখন তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে গিয়েছে, এবং ছাত্ররা যেটা চাচ্ছে যে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার হোক। সো বেসিক্যালি যেই হোক তত্ত্বাবধায়ক সরকার, আমার বিশেষ করে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য থাকবে আজকে, এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে প্রিভিয়াসলি যারা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং তখন শেয়ার মার্কেটের কন্ডিশন কী ছিল, এবং পরবর্তীতে শেয়ার মার্কেট কন্ডিশন কী অবস্থায় এসেছিল, সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা বিষয় বলতেই হয় যে শেয়ার মার্কেটে সবসময় হিস্টোরি রিপিট ইটসেলফ। তো আমরা 2011-র যে ফল ডাউনটা দেখেছিলাম, বেসিক্যালি এটা কিন্তু 96-এরই একটা হিস্টোরি রিপিট টাইপের। এটাও আমরা আজকে চার্ট গ্রাফ অ্যানালাইসিসের সময় ভিডিওর লাস্টে বুঝতে পারবো। সো ভিডিওর সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এবং আরেকটা ব্যাপার, এই ভিডিওতে শুরু করবো আমি ডক্টর ইউনূসকে দিয়ে, তার প্রশংসা করার জন্য না, বেসিক্যালি অ্যাকচুয়ালি সে কীরকম মানুষ, এবং যদি সে হয় তত্ত্বাবধায়ক সরকার, তাহলে বাংলাদেশের ইকোনমি অথবা শেয়ার মার্কেট কীরকম দিকে যেতে পারে, সেটাও আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। সুতরাং ভিডিওর সাথে থাকবেন। বেসিক্যালি ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই অনেক নেগেটিভ কথা বলে, এবং একটা মানুষের মধ্যে দোষ গুণ দুইটাই থাকে, হ্যাঁ। তো কিন্তু মানুষটা আসলে কি উদ্দেশ্যে আগাচ্ছে বা কি উদ্দেশ্য চায়, এটা বুঝতে হবে, হ্যাঁ। এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার, আর মুখে বলা এবং কাজ করার মধ্যে অনেক পার্থক্য থাকে, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি ডক্টর ইউনূস মাইক্রো ক্রেডিট নিয়ে শুরু করলেও তার হয়তো সময়ের সাথে সাথে সে তার কনসেপ্টগুলোকে চেঞ্জ করেছে, এবং মাইক্রো ক্রেডিটটাকে সে আলটিমেটলি মূল ফোকাস না করে ব্যাংকের মাধ্যমে সেটা করেছে। যেমন আগে তো জমিদাররাও টাকা লোন দিত চড়া সুদে, সেটাকেই সে ডোমিনেট করার জন্য তখনকার গরিবদের কাছে এই ব্যাংকটা নিয়ে আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই ব্যাংকের ব্যাপারে আমার ভুল ধারণা তখনই ভেঙেছে যখন আমি সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামে ঘুরতে যাই, এবং তখন দেখি যে গ্রামীণ ব্যাংকের আসলে একটা অফিস কীরকম, হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের একটা অফিস কীরকম, আর সোনালী ব্যাংকের একটা অফিস কীরকম। বেসিক্যালি সোনালী ব্যাংকের সম্বন্ধে আমি খুব ভিতর থেকে জানি, এবং গ্রামীণ ব্যাংক থেকেও সম্বন্ধেও জানি, কারণ দুই জায়গায় আমার খুব ক্লোজ রিলেটিভরা জব করেছে ভালো পর্যায়ে, মানে ভালো প্লেসে বা ভালো পজিশনে। তো তখন সোনালী ব্যাংকের যেটা হচ্ছিল, বা আমার দেখা মতে যে চিত্রটা ছিল, যে সোনালী ব্যাংক একটা ভাঙাচুরা বিল্ডিংয়ের মধ্যে একটা টেবিল, খাতায় সব লিখতেছে, সব কিছু রেকর্ড রাখতেছে খাতায়, এবং মানে কেউ কাজ করতে ইচ্ছা হলে করতেছে, না করতে ইচ্ছা করলে করতেছে না, কেউ রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না আরেকজনের। তো ওভারঅল এরকম একটা সিচুয়েশান ছিল, এবং ব্যাংকের আশেপাশেও কীরকম নোংরা অবস্থায় ছিল। ব্যাংকের ভোল্টের অবস্থাও খুব একটা ভালো ছিল না, গ্রিলগুলো জং ধরে আছে, তো এরকম কন্ডিশনে ছিল। আর একটা গ্রামীণ ব্যাংক ওই সময় দেখা আমার, যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মানে রং টংও ঠিকভাবে করা, গ্রিলগুলোও সুন্দর ছিল, প্লাস হচ্ছে সেই ব্যাংকের ভিতরে তখনই কম্পিউটার। আর এটা কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো অত বেশি আসার আগে, হ্যাঁ। তো তখনই কম্পিউটার, এবং গরিব মানুষ যারা আস্তে আস্তে তারাও সার্ভিসটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। তো এরকম একটা পরিবেশ। তো এই পরিবেশ থেকে আমি তখন বুঝতে পারলাম যে আসলে একটা জায়গায় যদি এই ভালো মানুষ গভর্নেন্সে না থাকে,
তাহলে এই জিনিসটা এভাবে ভালো হবে এত দূর পর্যন্ত যে ধরেন ঢাকায় বসে ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের মূল ব্রাঞ্চ চালাইতেছে, কিন্তু সিরাজগঞ্জের এই একটা ব্রাঞ্চে এই জায়গায় এভাবে করে একটা গভর্নেন্স ক্রিয়েট না করলে কখনোই সম্ভব না যে এরকম একটা মানে সুন্দরভাবে সার্ভিস প্রোভাইড করা প্রপার্টি জনগণের মধ্যে। তো তখনই কিন্তু আমার কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যায়। এবং সোনালী ব্যাংকের মূল ব্রাঞ্চেও আমি অনেকবার গেছি এবং যেখানে দেখা গেছে যে এরকমও দেখা গেছে যে এটা তো আমরা সবাই জানি যে হলমার্কের একটা বড় কেলেঙ্কারি আছে সোনালী ব্যাংকে, তাছাড়াও অনেক ব্যবসায়ীরা গিয়ে তাদেরকে অন্যভাবে আপ্যায়ন করা হয়েছিল রেদার দেন একটা গরিব লোক এসে যখন সার্ভিস চাচ্ছে তাকে। তো এই জিনিসগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে গভর্নেন্সটা কীরকম। তো যাই হোক, এটা হলো ব্যাংকের সাইড দিয়ে কথা। তারপর ডক্টর ইউনূস নিজেকে একজন সোশ্যাল বিজনেস এন্টারপ্রেনিয়র হিসাবে বিল্ড করতে পেরেছে এবং সেই ওই কনসেপ্টগুলো নিয়ে অ্যানালাইসিস করেছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ করতেছে। কারণ ওয়ার্ল্ডে বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে খুব ওয়ারিড থাকে তারা। একটা হলো পভার্টি দূর করতে চায় সব কান্ট্রি, সেকেন্ড হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রিডিউস করতে চায় সব কান্ট্রি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংটাকে সেভ করতে চায় সব কান্ট্রি। এবং এই তিনটা ব্যাপার নিয়ে ডক্টর ইউনূস যে কাজটা করতেছে, যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন, তার যে বইটা আছে 3-0, এখানে আপনারা এটা দেখতে পারবেন। তো বেসিক্যালি সে কিন্তু চিন্তা করতেছে ওয়ার্ল্ড নিয়ে এবং চিন্তা করতেছে যে ওয়ার্ল্ডের যে সমস্যাগুলো আছে সেটা কীভাবে সমাধান করা যায়। তো এই মুহূর্তে যারা স্কলার আছে আমাদের দেশে, শিক্ষক আছে, তারা জানেন যে তার গুরুত্ব কতটুকু আছে, মানে একটা তার গুরুত্ব বাইরের দেশে বা তার ইমেজটা বাইরের দেশে কীরকম সেটা জানে। হয়তো ওই শিক্ষকরা ছাত্রদের বলেছে বা ছাত্ররাও তো জানে আসলে নিজেদের ডিসিশন থেকেও আসতে পারে। তো যে ডিসিশন আসুক, এটা যে ডিসিশনই তাকে নেক, যেহেতু তারা ফাইট করেছে আমরা মেনে নিব, এটাই আশা করতেছি আমরা। হ্যাঁ, তো ওভারঅল ডক্টর ইউনূস যদি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আসে তাহলে কিন্তু 1 to 2 ইয়ার্স মোটামুটি থাকবে। বিএনপি চাচ্ছে যে আরও কম সময়ের মধ্যে যাতে নির্বাচনটা তৈরি হয়। বাট তার আশাতে ইকোনমিক যে বড় ধরনের চেঞ্জটা আসতে পারে তা হলো ফরেন ইনভেস্টমেন্টগুলো অথবা ফরেন লোন যেগুলো আছে সেগুলোতে আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া বা একটু সময় দেওয়া, এটা কনফিডেন্টলি হবে। এবং এই 8 দিনের যে লসটা আমাদের হয়েছে সেটা কিন্তু আসলে হিউজ লস, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার যে কনসেপ্টটা ছিল, ও যে বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করা হচ্ছে, কোনো আপত্তি নেই সেখানে, যেই প্রজেক্টের দরকার নেই সেটাতেও ইনভেস্ট করা হচ্ছে, এবং ওই প্রজেক্টটা থেকে আউটপুট কিন্তু উনি পাচ্ছিল না এরকম। কারণ মানুষ টাকা দিয়ে খরচ করে এলিভেটেড এক্সপ্রেস ইউজ করবে যখনই রোড পুরোপুরি ব্লক থাকবে। বাট যখন রোড ফাঁকা থাকতেছে কেউ তো আর এলিভেটেড এক্সপ্রেস ইউজ করতেছে না। তারপর আসলে এক্সপ্রেস ওয়েজ হিউজ কাজের প্ল্যান করছে। তো এত বড় প্রজেক্ট ওই সময় এখন করা উচিত হয় না, যেহেতু মেট্রো রেলের হিউজ লোন চলতেছে, অন্য কিছু প্রজেক্টের হিউজ লোন চলতেছে, এগুলো শোধ হয়ে গেলে আস্তে আস্তে করতে পারতো। কিন্তু রোডগুলো নর্মাল যে ভাঙাচুরা আছে টুকটাক, এগুলো ঠিক করা উচিত ছিল। যাই হোক, সরকারের ব্যাপারে আসলে যিনি চলে গেছেন তার ব্যাপারে নেগেটিভ বলার কিছু না। এরকম আমরা বললেও যে হয়ে যাবে বা এত ইজিও না করা অনেক সময়। এই আরেকটা ব্যাপার একটু বলে নেই ভিডিওর মাঝখানে, যে অবশ্যই এটা মাথায় রেখেন যে শেখ মুজিবুর রহমানের কিন্তু অবদান আছে বাংলাদেশের প্রতি। তো তাকেও অসম্মান করা, তার বাসা পুরায় দেওয়া, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, শেখ হাসিনার ব্যাপারে আমরা নেগেটিভ বলতেছি, তারা অনেক দিক দিয়ে প্রেশারে থাকে অনেক সময়। এটা আসলে এখন এই সকল সিচুয়েশন নিয়ে অ্যানালাইসিস করার আসলে কিছু নয়। অনেক ধরনের বাহ্যিক প্রেশারও থাকতে পারে যে কারণে সে এরকম স্টেপগুলো নিয়েছে বা ওই রকম প্রজেক্টগুলো করেছে। তো যাই হোক, আমরা বেসিক্যালি ধারণা করতেছি যে যদি বাইরের ফান্ড ইনজেক্ট হয় বাংলাদেশে এবং ফরেন ইনভেস্টমেন্টগুলো বাড়ে, লোন রেটটা কমে, টাইমটা ফ্লেক্সিবল হয়, তাহলে দেখা যাবে যে, এবং আরেকটা ব্যাপার হলো রেমিটেন্সের বা বৈদেশিক মুদ্রা আগমন যদি বাড়ে তাহলে অবশ্যই শেয়ার মার্কেট ভালো হবে, এটা আমরা ধারণা করতেছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আরেকটা বিষয় আমরা 2006 থেকে 2009-এর মধ্যে দেখতে পাচ্ছিলাম, যে কারণে মার্কেট হয়তো ভুল রানে যাবে না। কারণ কি, যখন একটা গভর্নমেন্ট থাকে, তত্ত্বাবধায়ক সরকার থাকে, তখন যারা নেতা কর্মী আছে অথবা যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু তাদের ফান্ডটাকে খুব বেশি
ইনভেস্টমেন্ট বলেন বা খুব বেশি ফ্লারিশ করতে চায় না, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকে যে নতুন একটা গভর্নমেন্ট আসছে তত্ত্বাবধায়কের আন্ডারে, সে কয়েকদিন থাকবে এবং সে তো কোনো পার্টি করতেছে না, তো সে চাবেই যে যারা দেশের ক্ষতি করতেছে বা যে দেশের টাকা নিয়ে যাচ্ছে বা দেশের টাকা কর ছাড়া ইনভেস্টমেন্ট করতেছে তাদেরকে ধরার, যেটা আগে হয়েছে। এবং সেটা হলে কিন্তু তখন ইনভেস্টমেন্টগুলো একটু কম থাকে, মানুষ কিন্তু একটু আতঙ্কের মধ্যে থাকে এবং তার ফান্ডগুলোকে তারা হাইড করে রাখার চেষ্টা করে। ডক্টর ইউনূস যদি আসে ইলেকশনে, তাহলে সে চাবে, আমি যতটুকু তাকে চিনি বা জানি বা বুঝি, সে চাবে যে অবশ্যই এই সবগুলো পার্টি পার্টিসিপেট করুক ইলেকশনে। এবং আওয়ামী লীগের তো আসলে সবাইকে কিন্তু আপনি সব নেতাকর্মীদের কিন্তু খারাপ বলতে পারবেন না, কিছু ভালো নেতাকর্মীও আছে, হয়তো এরকম সিচুয়েশানে তারা আগায় আসতে পারে নাই, যেটা উচিত ছিল তাদের নেতাকর্মী হিসাবে, সেটা পারে নাই, এই কারণে হয়তো আনগ্রান্টেড করবে স্টুডেন্টরা। বাট ডক্টর ইউনূস চাবে যে সবাই যাতে পার্টিসিপেট করে, একটা গণতন্ত্রতান্ত্রিকভাবে যে ইলেকশনটা হয় সেটা হোক, এটাই চাবে। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি আমরা বুঝতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে শেয়ার মার্কেটটা আসলে কীরকম এফেক্টেড হয় বা কীরকম মুভমেন্ট করে, সেটা বোঝার জন্য এবং পাস্ট হিস্টোরি থেকে বোঝার জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে প্রিভিয়াস কোন সালগুলোতে প্রাইম মিনিস্টার কীরকম ছিল। বেসিক্যালি এখানে আমি একবার বলেই আসছি যে হিস্টোরিক রিপিট ইটসেলফ, সেই কথাটা কিন্তু একটা উদাহরণ আমাদের জন্মের আগেও অনেকের ছিল, যে এরশাদ, জাতীয় পার্টির এরশাদ কিন্তু তখন তার গদি ছেড়ে দিতে বাধ্য হলো ছাত্রদের জন্যই, ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু এরশাদের পতন হয়। এবং সেহেতু শেয়ার মার্কেট নিয়ে আমি তখন ট্র্যাক করার কিছু নাই, বেসিক্যালি আমরা 20 ইয়ার্স প্রিভিয়াস 20 ইয়ার্সের ডাটা নিলেই আমরা অলমোস্ট একটা ধারণা পেয়ে যাবো, হ্যাঁ, 25 ইয়ার্সের মতো। তো তখনও তত্ত্বাবধায়ক সরকার আছে এবং খালেদা জিয়া 1991 থেকে 96 পর্যন্ত, মার্চ 1996 সালটা খেয়াল রাখবেন, মার্চ 30, 1996, যেই সালে শেয়ার মার্কেটের ফল হয়েছে, কিন্তু মাস আমি বলিনি, হ্যাঁ, তো সালটা খেয়াল রাখেন। খালেদা জিয়া তখন থেকে মুভমেন্টের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে সে এই সময়টুকু প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করে। এবং তারপর আসে শেখ হাসিনা জুন 23, 1996, জুন 23, 1996 থেকে জুলাই 2001 পর্যন্ত ছিল। এবং তারপরে রাজনৈতিক পরিস্থিতি বেশ কিছুবার প্রবলেমের ক্রিয়েট হয় এবং দেখা যায় যে তারপরে আসে হলো খালেদা জিয়া 2001 থেকে 2006 পরে রাজনৈতিক পরিস্থিতি বেশ প্রবলেমের মধ্যে পড়ে এবং তখন হরতাল, দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব প্রবলেমের মধ্যে পড়ে এবং তখন ফখরুদ্দিন লিড নেয়, যেটা এখন আমরা ধারণা করতেছি ডক্টর ইউনূস নিতে পারে। ফখরুদ্দিন লিড নেয় প্রায় 2 বছরের জন্য, 2007 থেকে 2009 পর্যন্ত, এবং 2009 পর্যন্ত লিড নেওয়ার এটা নেয় হলো মিলিটারি সাপোর্টের মধ্যে, কারণ তখন জঙ্গিবাদ ছিল, তখন বিভিন্ন প্রবলেমের কারণে, হ্যাঁ। এবং শেখ হাসিনা, আওয়ামী লীগেরও অনেকে মারা যায় এরকম মানে সংঘর্ষের কারণে, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের সংঘর্ষের কারণে, মানে জঙ্গি যে গ্রুপটা ছিল তাদের সংঘর্ষের কারণে। তো দ্যাটস ওয়াই ফখরুদ্দিন আহমেদ তখন লিড নেয় এবং ফখরুদ্দিন আহমেদ 2009 লিড নেওয়ার পরে 2009 জানুয়ারিতে ইলেকশন ক্রিয়েট হয় এবং এই ইলেকশানে হয় হলো শেখ হাসিনা, এবং শেখ হাসিনা 2024 পর্যন্ত রুল করে আওয়ামী লীগ পার্টি দিয়ে। 2024 অ্যাজ অফ অগাস্ট, হ্যাঁ, উইকিপিডিয়াতে অলরেডি আপডেট চলে আসছে, এটা আমি উইকিপিডিয়া থেকে ডাটাটা নিচ্ছি, হ্যাঁ। তো এখন যদি আমরা এই সালগুলো মনে রেখে একটু চার্টে যাই, তাহলে কিন্তু আমরা মোটামুটি ডিটেলসটা ধারণা করতে পারবো। এটা হচ্ছে চার্ট, যে শেয়ার মার্কেটের ইন্ডেক্সের চার্ট। বেসিক্যালি এখানে 2095 থেকে 2096 পর্যন্ত দেখানো হচ্ছে। 2091 থেকে 96 পর্যন্তই বেসিক্যালি, তাও 2095 থেকে আসলে ইন্ডেক্স ক্যালকুলেশনটা শুরু হয় এবং বিএনপির আমলে এটা হয়। 2091 থেকে 96 বিএনপির আমল ছিল, খালেদা জিয়া রুল করতো এবং 2096 মার্চ পর্যন্ত খালেদা জিয়া রুল করছে এবং 2096 মার্চে কিন্তু মার্কেট
অত আহামরি বাড়ে নাই। আমরা দেখতে পারতেছি একটা মার্কেটে ফল ছিল যেহেতু ইলেকশনের এবং তখন ইলেকশনের একটা সময় চলে আসছিল, তো আওয়ামী লীগের পার্টিগুলো এবং তখন হরতাল বিভিন্ন সমস্যা লেগে থাকতো, দ্যাটস ওয়াই তখন কিন্তু মার্কেটটা একটা ফলে যায় এবং আবার রিব্যাক করে 800 পয়েন্টে এসে থাকে। তো এর মধ্যে 900 পয়েন্ট উঠে, খুব বেশি ফল ডাউন আসে না। হ্যাঁ, তো এরপরে খালেদা জিয়া তার কন্ট্রোলটা ছেড়ে দেয় এবং কন্ট্রোলটা ছেড়ে দেওয়ার পরে শেখ হাসিনা কন্ট্রোলে আসে এবং শেখ হাসিনা কন্ট্রোলে আসার পরে যারা ম্যানিপুলেটেড পার্টি আছে যেমন সালমান এফ রহমান এবং আদার অনেকের নাম আছে, তো তারা শেয়ার মার্কেটটাকে আবার একটা বড় বুল রান দেওয়া শুরু করায়, যেটা প্রায় 300 পয়েন্ট থেকে 1050 পয়েন্ট, মানে 800 পয়েন্ট তো যদি আমি ওখান থেকে হিসাব করি 800 পয়েন্ট থেকে 1050 পয়েন্টে পর্যন্ত নিয়ে যায় মার্কেটকে, যেটা একটা ম্যাসিভ টার্ন দেয় হচ্ছে মার্কেট অনলি 6 মাসের মধ্যেই। মানে 2000 জুনে শেখ হাসিনা আসে এবং জাস্ট 6 মাসের মধ্যেই দেখা যায় মার্কেট একটা বুল রানে চলে যায় এবং তারপরে মার্কেটে হয় বিগেস্ট ক্রাশ এবং এই ক্রাশ ওই সরকার চাই নাই যে ঠিক হোক। হ্যাঁ, অলমোস্ট লাইক দ্যাট। প্রায় 1996 থেকে 2001 পর্যন্ত এই ক্রাশের মানে মার্কেটটা পড়েই থাকে, অলমোস্ট খুব বেশি বাড়তে পারে না, যে 1050 পয়েন্টের উপরে কিন্তু মার্কেট ওইভাবে যেতেই পারে না আর। ঠিক আছে, তো এইটার থেকে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে হিস্টোরিটা কী ছিল। তারপর আসি, যেমন 2001 থেকে 6 পর্যন্ত আবার খালেদা জিয়া রুল করে এবং এই রুলের মধ্যে শেয়ার মার্কেটের কী কন্ডিশন থাকে। 2001 থেকে যদি 6 দেখি আমরা, তাহলে খালেদা জিয়ার আমলে কিন্তু মার্কেটটা 3 বছরের পরেই রিকভারি কন্ডিশনে চলে আসে, প্রায় 809 পয়েন্টে চলে যায় এবং একটা স্টেবল কন্ডিশন ধরে রেখে 1500 পয়েন্ট পর্যন্ত যায় ডিএসসি জেনারেল ইন্ডেক্স। তো সেটা আমরা দেখতেছি যে একটা আপডাউন, মার্কেটে তো আপডাউন সবসময় থাকবে, কিছু ম্যাসিভ ফলও থাকতে পারে, বাট মার্কেটটা কিন্তু একটা কন্ডিশনে ছিল। খুব আহামরি কোনো চেঞ্জ আমরা কিন্তু খালেদা জিয়া আমলে দেখতেছি না, বাট মার্কেটটা কিন্তু গ্রোথ হয়েছে, আমরা একটা ভালো দিক দেখতে পারতেছিলাম এই মার্কেটে। হ্যাঁ, দেন 2006 থেকে 2009 পর্যন্ত হয় তত্ত্বাবধায়ক সরকারের আমল, যেটা এই চার্টের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখনকার সময়ও কিন্তু মার্কেট ভালো দিকেই ছিল, কারণ মার্কেট বেসিক্যালি রুল করে হচ্ছে জনগণ, এবং জনগণ তখন ইনভেস্টমেন্ট করেছে এবং মার্কেটের ব্যাপারে পজিটিভ ছিল। দ্যাটস ওয়াই 1500 পয়েন্টের মার্কেট 2008 বা 9 হতে না হতে প্রায় 5000 পয়েন্টে চলে যায়, হুইচ ইজ অ্যামেজিং। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কেটের যে কনফিডেন্স ছিল মার্কেটের মানুষের প্রতি, সেটা মানুষের মার্কেটের প্রতি যে কনফিডেন্স ছিল সেটা ছিল অ্যামেজিং। এবং ডিউরিং দিস পিরিয়ড অল মার্কেট ইন্ডিকেটার্স ওয়ার ইনক্রিজিং ট্রেন্ড, হাইয়েস্ট টার্নওভার ভ্যালু অ্যান্ড ইন্ডেক্স ওয়ার টাকা 5905 মিলিয়ন অ্যান্ড, যেটা পয়েন্ট প্রিভিয়াসলি 3207 গিয়ে একটা স্টেবল পয়েন্টে যায়। তো এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করতে হবে যে মার্কেটটা কিন্তু আসলে গ্রোথ হবে, কিন্তু একটা স্টেবল কন্ডিশন বা একটা সময়ের জন্য গ্রোথ হতে হবে। এমন যদি হয়ে যায় মার্কেটটা খুব তাড়াতাড়ি বেড়ে কমে যায়, তাহলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি লুজ করে এবং যারা হচ্ছে ইনসাইডার ট্রেড করে বা ইনসাইডার ইনভেস্টর, তারা কিন্তু বেশি প্রফিট করার সুযোগ পায়। এই গেল 2006 থেকে 2009-এর ঘটনা, যেটা সময় তত্ত্বাবধায়কের আমল ছিল, এবং তারপরে চলে আসা হলো শেখ হাসিনার আবার রুল করার সময়। এবং 2009 থেকে সে তো 2024 পর্যন্ত রুল করে, এবং 2009-এর পরে হয় হচ্ছে হিস্ট্রি রিপিট এগেইন, যেটা 2010 থেকে 2011 পর্যন্ত মার্কেটকে 8918 পয়েন্টের কাছাকাছি নিয়ে যাওয়া হয়, যেটা ছিল প্রায় ডবল। এবং তখন মার্কেটে ইনভেস্টরও অনেক ঢুকে গিয়েছে, মানে বিও হোল্ডার হিউজ। তো এরকম একটা মার্কেটকে খুব রাতারাতি ম্যানিপুলেট করে কিছু সংখ্যক লোক এখান থেকে বড় বড় ইনভেস্টর যারা আছে বা যারা শেখ হাসিনার খুব কাছের লোক, তারা হিউজ টাকা নিয়ে যেতে সক্ষম হয়, এবং যেই কারণে
মার্কেট ম্যানিপুলেশন তখন ধরে রাখা যায় না, মার্কেট ফলটাকে তখন ধরে রাখা যায় না। আপনারা যদি দেখেন 2011 পরে কিন্তু আসলে ওই রকম ফল হওয়ার কোনো রিজন ছিল না মার্কেটে। হ্যাঁ, মানে তখন করোনাও আসে নাই, তখন এমন কোনো কিছু আসে না যে খুব র্যাপিড ফল হবে 2012 পর্যন্ত, এরকম আসে নাই। বাট যারা বলতেছিল যে মার্কেট অনেক ভালো করবে, মানে 2009 শুরুর দিকে যারা বলতেছিল যে মার্কেট অনেক ভালো করবে, এই কোম্পানিগুলো মার্কেটে চলে আসবে এবং শেয়ার মার্কেটের আরও বাড়া উচিত, তারাই কিন্তু মার্কেট থেকে টাকা তুলে নিয়ে তারা ফান্ড সরায় না। এবং 2011 টু 2000 মানে 2011 পর থেকে এই ফলটার পরে এই ফলটা প্রায় মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্র্যাশ অফ বাংলাদেশ স্টক মার্কেট, রিজন অ্যান্ড ডাউন 3 মানে এই 8,900 পয়েন্ট থেকে মোরালেস 3,616 পয়েন্টে এই ইমিডিয়েট 279টা ট্রেডিং ডের মধ্যে নেমে যায়, যেটা আসলেই খুব একটা বড় ট্র্যাজেডি এই শেয়ার মার্কেটের জন্য। এবং এই ধাক্কাটা মানুষের একটা বড় ধরনের কনফিডেন্স লুজ করায় দেয় আওয়ামী লীগের ওপর, এবং ওভারঅল ফিনান্সিয়াল টার্মসগুলো আস্তে আস্তে নেগেটিভ দিকে যেতে থাকে, যা আমরা এখনও ভুক্তভোগী। মানে ওই রকম গ্রোথ মার্কেটে আর ক্রিয়েট করতে পারে নাই। তো এইখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি দেশের পলিটিক্যাল সিচুয়েশান একটু স্টেবল থাকে তাহলে মার্কেট একটা গ্রোথ কন্ডিশনেই থাকবে। সুতরাং এটাতে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। এবং যদি আমরা সকলে মেনে নেই যে তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, তাহলে খুব একটা সমস্যা হবে না। আর মেনে নেওয়ারও মানে ওটা তো খুব একটা প্রবলেম, মানে খুব একটা ডিসিশন চেঞ্জ হয় না। বাট 6 মাস, 1 বছর বা 2 বছর পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশানে একটা ভালো পার্টি আসুক এবং ওই পার্টি নতুন কোনো পার্টি ক্রিয়েট হলে সেটাও হোক, কিছু একটা হোক, বাট শেয়ার মার্কেটের জন্য যাতে তাদের ডিসিশনগুলো নেওয়া ঠিক হয়, এটাই কামনা। সুতরাং আমার চ্যানেলকে সবাই দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।